সরাসরি আল্লাহর কোনো গজব নাজিল না হয়, তাহলে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হতে আর কোনো অসুবিধা নেই। আমরা ধরে নিলাম যে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন। সেক্ষেত্রে এই মুহূর্তে তার জন্য কী চ্যালেঞ্জ হতে পারে, বা প্রধানমন্ত্রী পদে বসার পর তার সামনে প্রথম ৭ দিনে কোন ৭টি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হবে। এই বিষয়গুলো আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, ততটুকু আলোচনা করার চেষ্টা করব। একই সঙ্গে যে জিনিসগুলো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু অলানে ছাড়ে তার সামনে এসে উপস্থিত হতে পারে, সেই বিষয়গুলো বালা বলেন, মুসিবত বলেন, আকস্মিক দুর্ঘটনা বলেন, সেই ঘটনাগুলো তাকে স্মরণে রাখতে হবে। তার দুটো পার্ট, একটা হলো দৃশ্যমান রাষ্ট্রীয় সমস্যা, একই সঙ্গে দৃশ্যমান তার দলের সমস্যা। আর যেগুলো দৃশ্যমান নয় কিন্তু চেয়ারে বসার পরে হঠাৎ করে উপস্থিত হতে পারে, সেই সমস্যাগুলো নিয়ে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবকে যদি এই রাষ্ট্রের হাল ধরতে হয়, তাকে সবার আগে দেশের অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে আছে এটা বুঝতে হবে। আর এটা বোঝার জন্য প্রাইভেট যে ব্যাংকগুলো রয়েছে, আর বাংলাদেশ ব্যাংক, এটা গভর্নর নয়, ডেপুটি গভর্নর যারা আছেন, এক্সিকিউটিভ কর্মকর্তা আছেন, এরকম ব্যাংকিং সেক্টরের অন্তত ২০ থেকে ২৫ জন দিকপাল যারা বর্তমান দায়িত্বে আছেন। আর তার সঙ্গে সঙ্গে এখন দায়িত্বে নেই, কিন্তু ফাইন্যান্সিয়াল এক্সপার্ট ব্যাংকের সঙ্গে ছিলেন, কিন্তু মোটামুটি রিটায়ার্ড করেছেন বছর খানেকের মধ্যে। এইরকম ৩০ জন লোকের সাথে ১ থেকে ১.৫ ঘন্টা পরপর ৩-৪ দিন বৈঠক করে তাকে জানতে হবে যে এই মুহূর্তে টোটাল বিদেশি ঋণ কত, বাংলাদেশি ঋণ কত আছে ব্যাংকগুলোর কাছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন হয় কিভাবে, এই বিষয়গুলো তাকে জানতে হবে। আর গত ১৭ মাসে কত হাজার কোটি টাকার মুদ্রা ছাপানো হয়েছে, এবং আগামী ৬ মাস রাষ্ট্র পরিচালনা করার জন্য তাকে আরও কত নতুন মুদ্রা ছাপাতে হবে, এই বিষয়গুলো তাকে নোট নিয়ে মুখস্থ করতে হবে, এবং হি মাস্ট হ্যাভ হিজ ওন ফাইন্যান্সিয়াল প্ল্যান। গভর্নর কি বলল, তার অর্থমন্ত্রী কি বলল, এগুলো শুনলে হবে না। একেবারে জাস্ট ইব্রাহিম তারোরে, বুরকিনা ফাসোর ইব্রাহিম তারোরের মতো তার নিজের সিদ্ধান্ত নিতে হবে যে সে কত হাজার কোটি টাকা মুদ্রা ছাপাবে বা ছাপাবে না, ঋণ ব্যাংক থেকে নেবে কি নেবে না, বিদেশ থেকে ঋণ নেবে কি নেবে না। এগুলো একটা অর্থনীতি। ২ নম্বর হলো যে গত ১৭ মাসে মুদ্রার মান কত পার্সেন্ট কমেছে। প্রাথমিক হিসেবে ৪৬% কমেছে। ইউনূস সাহেব ক্ষমতা আসার সময় টাকার মান যদি ১০০ টাকা থাকতো, এখন সেটির মান হয়ে গেছে ৫৪ টাকা, ৪৬ টাকা নেই। এই যে ৪৬ টাকা নেই, এর ফলে টোটাল আমানতে কি সমস্যা হয়েছে, জনগণের কাছে যে টাকা আছে সেটার কি সমস্যা হচ্ছে, স্বর্ণের বাজার কি অবস্থায় আছে, ডলারের বাজার কি অবস্থায় আছে, এবং এই বিষয়গুলো কিভাবে তিনি সমন্বয় করবেন। এজন্য তার যাকে বলা হয় বিশ্বস্ত যারা অর্থনীতিবিদ রয়েছেন, ট্রাস্ট অর্দি, সৎ, অনেস্ট এবং আমলাদের মধ্যে রিটায়ার্ড, যাদের দীর্ঘকালীন সুনাম এবং সুখ্যাতি ছিল বা আছে, এরকম অর্থনীতিবিদদের কাছে এই দুটো জিনিস তাকে জানতে হবে। ৩ নম্বরে যেটি আছে সেটি হলো আগামী ৬ মাস আমাদের চাল, ডাল, আটা, ময়দা, চিনি, এটা রিজার্ভ কোন পর্যায়ে আছে, আমদানির অবস্থা কি, ভর্তুকির অবস্থা কি, জ্বালানি তেলের অবস্থা কি, বিদ্যুৎ খাতে ইমিডিয়েটলি কত হাজার কোটি টাকা তাকে পে করতে হবে, আদানি, সামিট থেকে শুরু করে অন্য যে সকল পাওয়ার প্ল্যান্ট কোম্পানিগুলো আছে তারা কত টাকা পাবে। এবারে বিদেশি যে ঋণ, সেই বিদেশি ঋণের সংখ্যা কত। শেখ হাসিনা যখন ছিলেন
তখন 2 লক্ষ কোটি টাকা ছিল বলে আমরা দেখেছি। পরবর্তীতে এটা গত 17 মাসে নাকি এটা 23 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। হাউ ইট ইজ পসিবল? এটা কি করে সম্ভব? এটা তিনি কি করে সামাল দেবেন? তাকে প্রতি মাসে কিভাবে এই বিদেশি ঋণের সেই অর্থ পরিশোধ করতে হবে, এই বিষয়গুলো তাকে খুব বোল্ডলি সিদ্ধান্ত নিতে হবে। আদারওয়াইজ বিদেশিরা এই যে সরকারের সাথে এই মুহূর্তে যে অবস্থাগুলো তৈরি করেছে, সেটা যদি তার জমানাতে চলতে থাকে এবং 1 মাস যদি তিনি এইভাবে চলেন, তার সরকারের জন্য অনিবার্য পতন চলে আসবে। এরপরে ফাইন্যান্সিয়াল যে দিকগুলো রয়েছে, তার মধ্যে এই যে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা, ডিরেক্টর, পরিচালক নিয়োগ করা, এখানে তাকে শতভাগ সততা নিয়ে দক্ষ এবং অভিজ্ঞ লোককে নিয়োগ করতে হবে। কোনো অবস্থাতেই দলীয় পাণ্ডা দেওয়া হবে না। যত বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের ভাইস চ্যান্সেলরগুলোকে শিক্ষাক্ষেত্রে উইদিন 1 সপ্তাহের মধ্যে সবচেয়ে যোগ্যতম লোককে ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে। এমনকি আওয়ামী লীগের লোক হোক, জামাতের লোক হোক, ডাজ নট ম্যাটার। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে যোগ্যতম লোককে ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে হবে, প্রিন্সিপাল নিয়োগ করতে হবে, প্রক্টর নিয়োগ করতে হবে এবং ওখানে মব 100% নিষিদ্ধ করতে হবে। তারপর সেটি হলো আইনশৃঙ্খলা। উইদিন 1 মাসের মধ্যে তাকে দৃশ্যমান আইনশৃঙ্খলার ব্যাপারে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটা সেই আগের যে অপারেশন ক্লিন হার্টের মতো। গত 17 মাসে তিনি 8,000-এর মতো দলীয় নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। এই 8,000 নেতাকর্মীর বাইরে আরও যারা আছে, ধরুন 15,000, উইদিন 7 ডেজের মধ্যে তিনি তালিকা করে ফেলবেন। এই 15,000 লোকের মধ্যে দরকার হলে আলাদা জেলখানা বানিয়ে তিনি তার দলের এই অপরাধীদেরকে তিনি গ্রেপ্তার করাবেন। ডাজ নট ম্যাটার হু ইজ হি, হোক তার আত্মীয়ান্ত আপনজন। আর এই কাজটি যদি তিনি করতে পারেন, সারা বাংলাদেশ তাকে মাথায় করে রাখবে। আর এই কাজটি করতে যদি ন্যূনতম তিনি গাফিলতি করেন, অলসতা দেখান, তাহলে সর্বনাশ ঘটে যাবে। আরেকটি হলো তিনি লন্ডন থেকে যে গ্রুপটি নিয়ে আসছেন, সেই গ্রুপের সঙ্গে যারা বাংলাদেশে গত 17 বছর ধরে কষ্ট করেছেন, তারপরে ত্যাগ তিতিক্ষা প্রমাণ দিয়েছেন, জীবন তছনছ করে দিয়েছেন দলের জন্য, তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং কোনো অবস্থাতেই তার লন্ডনী গ্রুপ দ্বারা যেন দলের পরীক্ষিত নেতাকর্মীরা লাঞ্ছিত না হন, অপমানিত না হন, এই কাজটি করতে হবে। আর তার ক্যাবিনেট থাকবে, মন্ত্রিপরিষদ থাকবে, তিনি তার মতো করে করবেন, কিন্তু তার একটা কিচেন ক্যাবিনেট থাকতে হবে এবং সেই কিচেন ক্যাবিনেটে পরীক্ষিত তিনি যাদের মনে করবেন যে ভালো মানুষ, ভালো মানুষ মানে চোট্টা না, তারপরে ধর্ষণকারী নয়, দুর্নীতিবাজ নয়, মদখোর নয়, লেখাপড়া জানেন শুধুমাত্র অক্সফোর্ড হার্ভার্ডে না, মানে সত্যিকার অর্থে লেখাপড়া জানেন, আবার লেখাপড়া জানেন কিন্তু দাঁত মাজেন না, লেখাপড়া জানে কিন্তু মাথার চুল আঁচড়ান না, লেখাপড়া জানেন মুখ দিয়ে গন্ধ আসে, বগল দিয়ে গন্ধ আসে, পা মানে জুতার দিকে তাকালে বমি আসে, এরকম জ্ঞানী গুণীকে দিয়ে তারেক রহমান সাহেবের কিচেন ক্যাবিনেট হলে চলবে না। তাকে কেতাদুরস্ত বারাক ওবামার মতো স্মার্ট লোক লাগবে, মানে যা সেটা ধারণ, মানে কথা, শিক্ষা, পোশাক আশাক এবং পারিবারিক জীবন সব মিলিয়ে বারাক ওবামাকে যদি আমরা আদর্শ মানুষ হিসেবে ধরি, এইরকম কিছু লোক তার লাগবে তার কিচেন ক্যাবিনেটে, বিভিন্ন বয়সের 10 থেকে 12 জন। আদারওয়াইজ তার যে অপূর্ণতা রয়েছে, তিনি 17 বছর দেশের মধ্যে ছিলেন না, টেকনোলজিক্যাল তার যে জ্ঞানের অপূর্ণতা থাকতে পারে, অর্থনীতির ব্যাপারে থাকতে পারে, রাজনীতির ব্যাপারে থাকতে পারে, এটা তার সেই কিচেন ক্যাবিনেট অনেকটা সম্রাট আকবরের 9 জুয়েলসের মতো এরকম তার 9-10 জন জুয়েল লাগবে। আর মন্ত্রী পরিষদে যারা মন্ত্রী হবেন তারা তো দলের মধ্যে থেকে হবেন, তারা তাদের মতো অর্ডিনারি কাজ করবেন, কিন্তু তার কিচেন ক্যাবিনেটটা অত্যন্ত স্ট্রং হবে। এবং শেখ হাসিনা যে 15 বছর টিকে ছিলেন, তার কিন্তু অত্যন্ত স্ট্রং একটা কিচেন ক্যাবিনেট ছিল। সেখানে এসটি ইমাম, মশিউর রহমান সাহেবের মতো মানুষ, মানে বিখ্যাত বিখ্যাত সব যারা ঝানু লেখাপড়া যারা মানুষ, তারা কিন্তু ছিলেন সামরিক বেসামরিক লোকজন।
তারও কিন্তু এরকম লাগবে। এবং এখন যারা আছে, তার আশেপাশে যারা আছে, এই কিচেন ক্যাবিনেটে মেম্বার হতে পারেন এরকম একজন লোককেও আমার পছন্দ হয় না। ফলে এই সমাজ থেকে তাদেরকে বের করতে হবে। অথবা যে সমস্ত লোক বিদেশে টাকা খেয়ে বিরাট একটা ভুঁড়ি আছে, বড় বড় কথা বলে, টাকা দিলে কথা উল্টে যায়, এরকম লোকজন যারা ডক্টর ইউনূস সাহেবকে ডুবিয়েছেন, বিভিন্ন রিপোর্ট করার নাম করে টাকা নিয়েছেন, তাদের কাছ থেকে তাকে দূরে থাকতে হবে। এগুলো হলো তার নর্মাল কাজগুলো। আর বিপদ আপদ আসতে পারে, সেটা হলো যেটা এই যে প্রথমেই যেটা হবে, সরকারি যারা আমলা কামলা আছেন তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে, এটি বাড়ানোর জন্য দাবি করা হবে। দ্বিতীয়ত হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়টিতে বেশ কিছু সংস্কার করা হয়েছে, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডে যে সংস্কারগুলো করা হয়েছে এগুলো পরিবর্তন করার জন্য তার উপর চাপ প্রয়োগ করা হবে। জুডিশিয়ারিতে কিছু সমস্যা হয়েছে, সেগুলো নিয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের ব্যাপারে তাকে সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিকভাবে। কোনো রকম বোগাস কথাবার্তা, তার কোনো লোক বলা যাবে না তার অনুমতি ছাড়া। তিনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, আওয়ামী লীগের উপর স্টিম রোলার চালাতে চান, তাদের উপর যে অত্যাচার করানো হয়েছে ঠিক একই অত্যাচার করতে চান, তো সেটা তাকে সম্মিলিতভাবে ওটার উপর স্থির থাকতে হবে। কোনো দোদুল্যমানতা নাই। শেখ হাসিনা যেমন একেবারে বিএনপিকে শেষ করবেন, তারপর জামাতকে শেষ করবেন, সেই ব্যাপারে তিনি ডিটারমাইন্ড ছিলেন, তাকে কনফিউজ করা যায়নি। তো তাকেও এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের ব্যাপারে তিনি কী করতে চান। তিনি যদি আওয়ামী লীগকে রিফাইন্ড করতে চান, এস্টাবলিশ করতে চান, অথবা নিষিদ্ধ করতে চান, যে কোনো একটা ব্যাপারে তাকে আওয়ামী লীগের ব্যাপারে খুব স্ট্রং একটা সিদ্ধান্ত নিতে হবে, হোয়াট এভার মেবি। কিন্তু দোদুল্যমানতা সৃষ্টি হলেই তিনিও শেষ হবেন, তার দলও শেষ হয়ে যাবে। এর বাইরে ক্ষমতাসীন দল, তার দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, যেটা 1991 সালে ছিল, সাত্তারের সরকারে ছিল, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারে ছিল। মন্ত্রীদের মধ্যে 2-3টা গ্রুপ ছিল। এবং এই যে তার ক্যাবিনেটে যদি 2-3টে গ্রুপ হয়ে যায় এবং এরা যদি সকাল বিকাল সমালোচনা করে এবং তাহার কাজে বাধা সৃষ্টি করে, তার ফেল হতে সময় লাগবে না। অন্যদিকে তার এমার্জেন্সি ফান্ড লাগবে। সামনে কালবৈশাখী ঝড় আসবে, বর্ষাকাল আসবে। এই সময়টাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বলতে গেলে খালি, ব্যাংকগুলো খালি। ফলে এখানে জরুরি ভিত্তিতে তার অর্থ লাগবে, বিত্ত লাগবে। সেই বিষয়গুলো যদি তিনি ঠিক একেবারে বুলেটিন আকারে 2 সপ্তাহের মধ্যে, চেয়ারে বসার 2 সপ্তাহের মধ্যে তার সিদ্ধান্ত তিনি গ্রহণ না করতে পারেন, আর 1 মাসের মধ্যে যদি তার কর্মের সফলতা দেখাতে না পারেন, তাহলে তার অবস্থাও ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হবে। আশা দেখাবেন, তারপরে স্বপ্ন দেখাবেন, কিন্তু শেষমেশ জনগণ বিক্ষুব্ধ হয়ে যাবে এবং বলবে যে এই লাউ সেই কদু, আগেই ভালো ছিলাম। মানে তখন তাকে যে এই লাউ সেই কদু মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তুলনা করা হবে। আর আগেই ভালো ছিলাম মানে আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম। তো কাজেই এই যে সুযোগ, অবারিত একটা সুযোগ আসছে, এই সুযোগটি তিনি কাজে লাগাবেন, ভালোভাবে কাজে লাগাবেন এবং সফল হবেন, দেশ প্রগতির দিকে আগাবে, এটাই প্রার্থনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।